আসসালামু আলাইকুম। আজকে আমরা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা ক্লাসটা শুরু করি। চলো ক্লাস শুরুর আগে মাত্র 1 মিনিটে একটি বিজ্ঞাপন দেখে নেই। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা। নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতে সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। আমরা খাদ্য সম্পর্কে আগের ভিডিওতে আলোচনা করেছি, আর আমরা কমনলি এখন খাদ্য সম্পর্কে আলোচনা করতেছি। এখন এটা আসলে আমরা 2টা পার্টে করছি ভিডিওটা। এখন আমরা লাস্ট পার্টে আছি। এটা করতে হলে তোমাদের পূর্বে করা আমার যে ভিডিওটা আছে সেখানে 3টা বিষয় আমি আলোচনা করি, সেটা করে আসতে হবে, নাহলে তুমি সেই 3টা জিনিস কিন্তু স্কিপ করবা। এখন আসো আমরা ক্লাসটা শুরু করি। এখন আসো আজকে আমরা চতুর্থ টপিক নিয়ে আলোচনা করি। চতুর্থ টপিকটি হচ্ছে আমাদের খাদ্য আঁশ বা রাফেজ বা ফাইবার বা ডায়েটারি ফাইবার, অর্থাৎ আমরা খাবারের মাধ্যমে যে ফাইবারটা নিয়ে থাকি। এখন আসো তার মধ্যে এখন এটা আসলে মূল সোর্সটা কি? মূল সোর্সটা হচ্ছে আমরা সবজি খাই না, শাক সবজি তো খাই আমরা। তারপরে বিভিন্ন ফলের মধ্যে যেগুলো রান্না করা যায়, ঠিক আছে, সেগুলো তো আমরা খাই। যেমন দেখো ডাটা আছে, ফলের খোসা আছে, এই যে জিনিসগুলো আছে সেগুলো সব হচ্ছে ডায়েটারি ফাইবারের মধ্যে পড়ে। এখন ডায়েটারি ফাইবারের মধ্যে দেখো এগুলোর মূল জিনিসটা হচ্ছে সেলুলোজ প্লাস লিগনিন, ঠিক আছে। সেলুলোজ প্লাস হচ্ছে লিগনিন হচ্ছে মূল কথা। আমরা মেইনলি সেলুলোজটাকেই ধরবো, মেইনলি আমরা ধরবো কি সেলুলোজটাকে। আচ্ছা, এখন এর সোর্সটা আমি পড়বো, অবশ্যই এর সোর্সটা পড়বো, সোর্সটা অবশ্যই পড়বা। কি কি আছে কমনলি আমরা কি শাকসবজি বলবো, তারপরে বলবো উদ্ভিদের ডাটা, মূল, পাতা। এখন কথা হচ্ছে ফলের খোসা না অনলি, ফল অর্থাৎ ফ্রুটস নিজেও হইতেছে ফাইবারের মধ্যে পড়বে, ঠিক আছে। তার মধ্যে ফাইবারও থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, যেটা মিষ্টি, তার মধ্যে কার্বোহাইড্রেট অবশ্যই থাকবে। তাহলে কমনলি হইতেছে ফ্রুটস। এখন আমাদের সরকার চ্যাপ্টারে আমরা যে আলোচনাটা করছিলাম সেখানে আমাদের এই টপিকটা ইনফরমেশনটা দেওয়া হয় না, সেটা হইতেছে ফ্রুটস। ফ্রুটস এর মধ্যে আমাদের এই যে ফলের যে মিষ্টতা, সেই মিষ্টতা আসলে কে সৃষ্টি করে? ফ্রুক্টোজ, ঠিক আছে। ফ্রুটস এর যে মিষ্টি স্বাদ, সেই মিষ্টি স্বাদটা আনতে কাজ করে থাকে আমাদের ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ আর আগের ক্ষেত্রে তো আমরা দেখছিলাম, তাই না, সুক্রোজ। আচ্ছা, তাহলে আসো ফ্রুটস এর মধ্যেও কি থাকে? আমাদের ফ্রুক্টোজ থাকে, তার সাথে সাথে কি থাকবে? ডায়েটারি ফাইবার থাকবে। ডায়েটারি ফাইবার, ডায়েটারি ফাইবার আমার থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো পরের জিনিসটা আমরা দেখি। এখন এগুলা কমনলি জটিল শর্করা, ঠিক আছে। জটিল বলতে কি বুঝি? পলিস্যাকারাইডের মধ্যে পড়ে এগুলা। পলিস্যাকারাইডের মধ্যে কি আমরা সেলুলোজ দেখছিলাম না? আচ্ছা, দেখো গরু, ছাগল, মহিষে। এখন আমাদের কথা হচ্ছে গাছের পাতা গরু ছাগলে খাইতে পারে, মানুষ কেন পারে না? কারণ গাছের পাতার মধ্যে কমনলি কি থাকে? কেবলে বললাম শাক পাতার মধ্যে কি থাকে? আমাদের এই যে ফাইবারটা আছে, সেই ফাইবারটা থাকে। এখন কমনলি গাছের পাতা থাকে স্পেশালি সেলুলোজ এনজাইম, সরি সেলুলোজটা থাকে, ঠিক আছে। আর এই সেলুলোজটাকে ভাঙার জন্য আমাদের সেলুলেজ এনজাইমের প্রয়োজন পড়ে, ঠিক আছে। কিন্তু মানুষের দেহে সেলুলেজ এনজাইমটা থাকে না, সেজন্য আমরা কোনো গাছের পাতা খাইতে পারি না কমনলি, ঠিক আছে। কোনো গাছের পাতা খাইলে আমাদের হজম হবে না। তাহলে কেন হজম হবে না? কারণ আমাদের দেহে সেলুলোজ হজমকারী এনজাইম সেলুলেজ থাকে না। নাম কি? সেলুলেজ। এটা থাকবে না। সেগুলো কার আছে? গরু, ছাগল, মহিষের আছে, বুঝছো? তাহলে সেগুলো তারা হজম করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে
আমি এটা যদি এক্সট্রা খাই তাহলে সাইড ইফেক্টটা কি হবে? সাইড ইফেক্ট হবে আমাদের ডায়রিয়া হবে, যাতে বলে লুজ মোশন, ঠিক আছে, ডায়রিয়া হতে পারে। তাছাড়া ফ্ল্যাটুলেন্স হতে পারে, অর্থাৎ মানে ঢেকুর, অনেক সময় ঢেকুর উঠে না, ঢেকুর উঠতে পারে। তাহলে এই দুটো আমি সাইড ইফেক্ট করবো। আরেকটা কাজ এরা করে, সেটা হইতেছে আমাদের যে ইন্টেস্টাইন আছে, অর্থাৎ যে অন্ত্র আছে, ক্ষুদ্রান্ত and বৃহদান্ত্র, সেখান থেকে আমাদের খনিজ লবণ অ্যাবজর্পশন করতে দেয় না। অ্যাবজর্পশন মানে শোষণ, অর্থাৎ খনিজ লবণ আমরা দেখো যে খাবারটা খেলাম, ক্ষুদ্রান্তে গেলো, সেখান থেকে তো আবার শোষিত হয়, তাই না, পুনঃশোষিত হয়। প্রথম আমরা বলবো শোষণ, কিডনিতে পুনঃশোষণ। তাহলে এই যে শোষণটা হয়, সেই শোষণটা হইতে দেয় না হইতেছে আমাদের এই ডায়েটারি ফাইবার। তো ডায়েটারি ফাইবারের আমি খারাপ দিক কোনটা, মানে কয়টা জানলাম? 3টা। ফার্স্ট অফ অল হইতেছে অতিরিক্ত খেলে আমাদের ডায়রিয়া হতে পারে। সেকেন্ড হইতেছে এরা ফ্ল্যাটুলেন্স বা ঢেকুরের সৃষ্টি করে। তারপরে কথাটা কি বললাম, এরা আমাদের ইন্টেস্টাইন থেকে খনিজ লবণ অর্থাৎ আমাদের যে মিনারেলস গুলো আছে, সেই মিনারেলস গুলোকে অ্যাবজর্পশন হতে বাধা দিবে, ঠিক আছে। তাহলে তার থেকে কি হবে? খনিজ লবণের ঘাটতি দেখা দিবে। সমস্যা দেখছো? ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আচ্ছা, তাহলে খুব বেশি খাওয়া কিন্তু যাবে না, মডারেট অ্যামাউন্টে খেতে হবে। এখন আসলে রাফেজের ভূমিকা। দেখো, রাফেজের মূল ভূমিকাটা হইতেছে পানি শোষণ করে। ইন্টেস্টাইনে যে খাবারগুলো আছে সেখান থেকে বেশি পরিমাণে পানি শোষণ করে। তারপরে মল নিষ্কাশনে সহযোগিতা করবে। মল নিষ্কাশনের জন্য সাধারণত পেরিস্টালসিস লাগে, সেই পেরিস্টালসিসটাকে কি করে? এরা উদ্দীপিত করে, অর্থাৎ স্টিমুলেট করে। তার পাশাপাশি মলের পরিমাণটাকে এরা বাড়ায়, পানি শোষণ করে নেয়, মলের পরিমাণটা বাড়ে, ঠিক আছে, আমাদের ফিকাল ম্যাটেরিয়ালস এর পরিমাণটা বাড়ে। এখন আসো, আমাদের শরীরে তো অনেক টক্সিক সাবস্টেন্সও প্রবেশ করতে পারে খাবারের মাধ্যমে, অর্থাৎ খাবারটা ভাঙার পরেও বিভিন্ন ফ্রি রেডিক্যাল তৈরি হতে পারে। ফ্রি রেডিক্যাল তো আমাদের জন্য টক্সিক সাবস্টেন্স তৈরি হতে পারে। আবার আমাদের শরীরে কি, যখন আমরা অ্যামাইনো অ্যাসিড খাচ্ছি সেখান থেকে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, সেটা কি আমাদের জন্য খুবই টক্সিক একটা সাবস্টেন্স। তাহলে এই যে টক্সিক সাবস্টেন্স, আবার পারঅক্সাইড তৈরি হচ্ছে আমাদের শরীরে, সেই পারঅক্সাইড গুলো কি দূর করতে হবে না? দেখো, সেই বিষাক্ত বস্তুগুলোকে খাদ্যনালী থেকে অপসারণ করতে সহযোগিতা করে রাফেজ। যদি আমরা এটা অপসারণ না করি তাহলে কি হবে? পারঅক্সাইড আমাদের সেই এরিয়ার দেয়ালটাকে ভেঙে দিবে, সেখানে প্রথমে আলচারেশন করবে, তারপরে সেখানে টিউমার সৃষ্টি করতে পারে, ক্যান্সার সৃষ্টি করতে পারে, ঠিক আছে। তাহলে খাদ্যনালী ক্যান্সার কিন্তু সৃষ্টি হবে যদি আমরা এই বিষাক্ত সাবস্টেন্স গুলোকে অপসারণ না করি। কারণ এই বিষাক্ত বস্তু যেগুলো আছে এগুলো সাধারণত কার্সিনোজেনিক সাবস্টেন্স, ঠিক আছে। কার্সিনোজেনিক মানে কি, তোমরা বায়োলজিতে পড়ছো, কার্সিনোজেনিক সাবস্টেন্সটা হইতেছে যেটা আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টিতে সহযোগিতা করে, ঠিক আছে। অথবা আমরা কি মিউটাজেন্সও বলতে পারি, ঠিক আছে, যারা ক্যান্সার সৃষ্টিকে উদ্দীপিত করে, তাই না। এখন আসো, স্থূলতা হ্রাস পায় যদি আমি রাফেজ খাই। স্থূলতা মানে কি? অবিসিটি। ওই যে মোটা ভুঁড়িওয়ালা লোক আমাদেরকে বলি, তাদেরকে দেখবা ডাক্তারের কাছে গেলে কি বলে? আপনি বেশি বেশি শাকসবজি খাবেন। কেন বলে? কারণ সতর্কীকরণ বিজ্ঞপ্তি। নার্সিংয়ের সকল সাজেশন, আপডেট, গাইডলাইন পেতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন এবং ফেসবুক গ্রুপে ফলো করে দিন। ধন্যবাদ। হইতেছে শাকসবজি যখন আমি বেশি পরিমাণে খাবো, তখন সেটা কি করবে? আমাদের বায়োল হ্যাবিটটাকে মেনটেন করবে, পাশাপাশি আমাদের শরীর থেকে ওয়াটার বেশি পরিমাণে রিঅ্যাবজর্পশন করবে, আমাদের স্থূলতা হ্রাস করতে সহযোগিতা করবে, ঠিক আছে। পেটটা ভরা ভরা লাগবে, আমরা অন্য সাবস্টেন্স খাবো না। আর এখানে একটা মূল ভূমিকাটা হইতেছে, এই যে রাফেজে আছে তার কিন্তু কোনো ফুড ভ্যালু নাই, অর্থাৎ এখান থেকে আমি 0 ক্যালোরি পাবো, কোনো পরিমাণ ক্যালোরি পাবো না। তাহলে আমি কোনো ক্যালোরিও পাচ্ছি না, সেখান থেকে উল্টা আমাদের পেটও ভরা ভরা আছে, আমি কম খাবো। সাধারণ কথা, যা খাবো সব বের করে নিয়ে যাবে, ঠিক আছে। এটা আমি যা খাইলাম তাই বের হয়ে গেল, সাথে কি খাইলাম আমি, আরো এক্সট্রা যা খাইছিলাম তাও নিয়ে গেল। তাহলে এনার্জি আমি কম পাচ্ছি, সেজন্য আমার স্থূলতাটা হ্রাস পাবে, ঠিক আছে। দেখো, ক্ষুধা কমায়, ওই যে পেট ভর্তি ভর্তি থাকে। তারপরে চর্বি কমায়। এই এখন আসো, আমি যদি খনিজ লবণ নিয়ে আলোচনা করি। দেখো, খনিজ লবণের ক্ষেত্রে দেখি, দেখো এবার আমরা খনিজ লবণ নিয়ে আলোচনা করি, অর্থাৎ মিনারেল নিয়ে। এখন আমাদের মানবদেহে খনিজ লবণের যে পরিমাণটা, সেটা সার্ভে করে জানা গেছে এটা 4%, ঠিক আছে, এটা 4 ভাগ। দেখো, মানবদেহে সর্বাধিক প্রয়োজনীয় খনিজ লবণ হচ্ছে সোডিয়াম। এখন মেডিকেল টার্মে যদি আমরা আসি, তাহলে আমাদের শরীরে সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা না, আমরা কমনলি 4টা খনিজ লবণ নিয়ে আলোচনা করি। তার মধ্যে রয়েছে আমাদের 4টা খনিজ লবণ বা 4টা বিষয় নিয়ে আমরা আলোচনা করি। সেটার মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড অ্যান্ড বাইকার্বনেট। এই 4টা জিনিস নিয়ে আমরা কমনলি আলোচনা করি। আর যদি আমরা মিনারেল নিয়ে আলোচনা করি, তাহলে আমরা মেইনলি 2টা মিনারেল নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে পটাশিয়াম, ঠিক আছে, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। তাহলে আমাদের দেহে সবচাইতে প্রয়োজনীয় খনিজ লবণ কোনটা হবে? সোডিয়াম প্লাস পটাশিয়াম, ঠিক আছে, সোডিয়াম প্লাস পটাশিয়াম। পটাশিয়াম আমরা কে দ্বারা প্রকাশ করি জানো? 19 হইতেছে এর কার্বন, মানে এর প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, বা পারমাণবিক সংখ্যা, যাই বলি। তাহলে আমাদের দেহে সর্বাধিক প্রয়োজনীয় খনিজ লবণ কোনটা? সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। পটাশিয়াম খুবই ন্যারো রেঞ্জে থাকে, খুবই ন্যারো রেঞ্জে। এটা যদি একটু হেরফের হয়, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হবে, অ্যারিথমিয়া হবে, তোমার ডেথ পর্যন্ত হতে পারে, তোমার হার্ট রেসপন্স করা বন্ধ করে দিবে।
এই পটাশিয়ামে যদি একটু এলোমেলো হয়, পটাশিয়াম বাড়লেও তোমার কার্ডিয়াক অ্যারেস্ট, কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়ে তুমি মারা যাবা, যদি কমে যায় তাও তুমি মারা যাবে। ঠিক আছে, এখন এই পটাশিয়ামের রেঞ্জটা আসলে কত আমাদের শরীরে? আমাদের শরীরে পটাশিয়ামের রেঞ্জটা হইতেছে 3.5 থেকে 5 মিলিমোল পার লিটার। ঠিক আছে, এটা পরিমাণটা হইতেছে এত মিলিমোল পার লিটার, অর্থাৎ প্রতি মিলিমোল পার লিটারে। এখন এটা কোন পার্টে কমনলি হইতেছে? ইসিএফ। ইসিএফ কি মেডিকেল টার্মে তোমার আমাদের শরীরে যত প্রকার ফ্লুইড আছে তাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো ইসিএফ অর্থাৎ এক্সট্রা সেলুলার ফ্লুইড, যেটা সেলের বাইরে থাকে, আর একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, যেটা সেলের ভিতরে থাকে। এখন কমনলি ব্লাড বলতে আমরা কি বুঝি? ব্লাড কি সেলের মধ্যে? ব্লাড সেলের বাইরে। তাহলে ইসিএফ বলতে আমরা কমনলি কি বুঝবো? ব্লাড বুঝবো। অর্থাৎ আমরা কি ব্লাড টেস্ট করতে দেয় না অনেক সময়? আমরা তো রোগীকে আসলে ব্লাড টেস্ট করতে দেই। সেই ব্লাড টেস্টের মধ্যে আমরা কি দেখি? অনেক সময় আমরা ইলেকট্রোলাইট করতে দেই, যে সেরাম ইলেকট্রোলাইট করে নিয়ে আসেন। সেই যে ইলেকট্রোলাইটের মধ্যে আমরা কি দেখি? কমনলি দেখি আমরা সোডিয়াম দেখি, পটাশিয়াম দেখি, ক্লোরাইড দেখি, বাইকার্বনেট দেখি। ঠিক আছে, কমনলি আমরা এই জিনিসগুলো দেখি। তার সাথে ফসফেট দেখতে পারি, ক্যালসিয়াম দেখতে পারি, এটা ভিন্ন একটা ডিজিজ পারপাসে আমরা ওগুলো দেখতে বলি। তাহলে এই যে ইসিএফ আছে, সেই ইসিএফ বা ব্লাডে আমাদের পটাশিয়ামের নর্মাল রেঞ্জ হইতেছে 3.5 থেকে 5 মিলিমোল পার লিটার। আর সোডিয়ামের অ্যামাউন্টটা কত দেখো? সোডিয়ামের ক্ষেত্রে সেটা হচ্ছে 135 থেকে 145 মিলিমোল পার লিটার। এখন খেয়াল করো, এর রেঞ্জটা হইতেছে মাত্র 1.5, আর এর রেঞ্জটা দেখো 10। তাহলে এই 10 কি আমি মানে 10 কে নাড়াচাড়া করা সহজ, নাকি 1.5 কে পরিবর্তন করা সহজ? নর্মালি 1.5 কে পরিবর্তন করা সহজ। এই জন্য 1.5 যদি একটু কোনোভাবে পরিবর্তন হয়ে যায়, তোমার একেবারে লাইফ একেবারে ক্রাইসিস একটা মানে কন্ডিশন তৈরি হবে। ঠিক আছে, লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন তৈরি হবে। কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে নর্মালি এটা হয় না। তারপরেও দেখা যায় যে অনেকে সোডিয়াম রেসিস্টেন্স থাকে, অনেকের দেহে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে, সেরকম হার্টের পেশেন্টও আছে। ঠিক আছে, তাহলে আমরা কমনলি দুইটা বিষয় নিয়ে আলোচনা করি। এখন এই সোডিয়ামের যদি বলি, সোডিয়ামের কমন সোর্স কি কি? লবণ তো আমরা সবাই খাই, লবণ না খাওয়াতেও আছে, মানে আমি একমাত্র আছি লবণ খাই না। এখন দেখো, তাহলে লবণ যে আছে, লবণ বলতে এখন কোন লবণ? কাঁচা লবণ। কাঁচা লবণ বলতে কি? যেটা আমরা মানে মানে রান্না করা বাদে, আমরা রান্নার সময় তো লবণ ইউজ করে থাকি, সেটা আমাদের জন্য কিন্তু খারাপ না। কিন্তু যদি আমরা এক্সট্রা হবে শুধুমাত্র লবণের ক্লাসটা যদি আমরা ইউজ করি, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ, ওটা আমাদের ব্লাড প্রেশার বাড়ায়। ঠিক আছে, আচ্ছা এখন আসো কিছু মিনারেলস নিয়ে আমরা আলোচনা করি। মানবদেহে দেখো সবচেয়ে বেশি ফসফেট আছে অস্থিতে, হাড়ে। এখন আমরা হাড়ের গঠন সম্পর্কে তাহলে জানতে হবে। হাড়ের গঠনে কি আছে? কমনলি মেইনলি দুইটা জিনিস আছে, একটা হইতেছে ক্যালসিয়াম, কি ক্যালসিয়াম কার্বনেট, একটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, তাই না? ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ক্যালসিয়াম ফসফেট। এখন হাড়ে ক্যালসিয়াম থাকে, আমরা তো জানি ক্যালসিয়াম দুইটা ফর্মে থাকে, একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, তাই তো? এই যে ক্যালসিয়াম ফসফেটটা আছে, এই যে তোমার সেখানে সবচাইতে বেশি ফসফেটটা থাকবে। ঠিক আছে, এখন দেখো থাইরয়েড হরমোন তৈরিতে প্রয়োজন হয় আয়োডিন। এই যে একটা কথা বলা হলো, এটা ডিপে আমি ঢুকতে চাচ্ছি না, কারণ থাইরয়েড হরমোনের জন্য অনেক বড় একটা গ্রাফ আছে, থাইরয়েড হরমোন কিভাবে তৈরি হয়, থাইরোইন লাগে, তার সাথে দেখো এই যে থাইরয়েড হরমোনে আয়োডিনটা লাগে। ঠিক আছে, কারণ এখানে টিজি একটা সাবস্টেন্স থাকে যাকে বলা হয় থাইরোগ্লোবিউলিন। এই থাইরোগ্লোবিউলিনের সাথে আয়োডিন গিয়ে বাইন্ড করবে, সেখান থেকে থাইরয়েড হরমোন রিলিজে সহযোগিতা করে। এটা রিসেপ্টরের সাথে গিয়ে বাইন্ড করে, অনেক কাহিনী আছে। ঠিক আছে, তাহলে থাইরয়েড হরমোন কোথায় তৈরি হয়? কমনলি নাম তো বলেই দিছি, থাইরয়েডে। এখন থাইরয়েডে কি কি হরমোন পাবো? কমনলি তিনটা হরমোন পাবো, T3, T4 অ্যান্ড ক্যালসিটোনিন। এই চারটা মানে তিনটা হরমোন আমি পাবো। তাহলে এগুলো তৈরিতে কাজ করবে হইতেছে আমাদের আয়োডিন O2 নামক, I2 নামক হইতেছে আমাদের খনিজ লবণটা। তারপর দেখো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, অর্থাৎ হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ কি? স্বাভাবিক ক্রিয়া। তাহলে হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়া অব্যাহত রাখে দেখো ক্যালসিয়াম, শুধুমাত্র ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সবাই একত্রে। ঠিক আছে, স্পেসিফিক ভাবে ক্যালসিয়াম গুলো ঠিক হবে না। কলা, গাছে চলে কলা। ঠিক আছে, সেই কলা কি? কলা আমরা কমনলি সবাই তো খাই। দেখো তার মধ্যে আমি লৌহ পাচ্ছি, পটাশিয়াম পাচ্ছি, এটা একটা মেইন সোর্স অফ পটাশিয়াম। ঠিক আছে, মেইন সোর্স অফ পটাশিয়াম। পটাশিয়ামে যদি আমাদেরকে যদি বলা হয় কারো পটাশিয়ামের সমস্যা হয়েছে, ঠিক আছে, তাহলে আমরা কমনলি কি খাইতে বলবো? সবার আগে কথা হবে ডাবের পানি। কেন? কারণ এটা মানে তুমি সহজেই গিলে ফেলতে পারবা। ঠিক আছে, ইনগাল্প করতে পারবা। কলাটা বা চাবাই চাবাই খাওয়া লাগে। মনে করো যে পেশেন্টটার খুবই অবস্থা খারাপ, দুর্বল হয়ে গেছে, সে কি কলাটা চাবাই খাইতে চাইবে, তার ক্ষেত্রে আমি কি বলবো? ডাবের পানি। তাহলে আমি কমনলি লৌহ অ্যান্ড পটাশিয়ামের জন্য কমনলি দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে ডাবের পানি। ফার্স্ট আমার প্রথম প্রিফারেন্স হবে, প্রথম পছন্দ হবে ডাবের পানি, তারপরে আসবে আমাদের কলা। ঠিক আছে, যদি স্পেসিফিক লৌহের জন্য হয় তখন আমরা বলবো কচুর পাতা। ঠিক আছে, তখন আমরা বলবো কচুর পাতা। ঠিক আছে,
দেখো লোভের ক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে আমরা বলবো কচুর পাতা, ডালিম, তারপরে বলবো আমরা কলিজা। কলিজা কচুর পাতাটাকে আমি কেন করে রাখলাম, যে কোনো জায়গায় হয়ে থাকে তাই না? বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কি দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাহলে তাদের পক্ষে কি ডালিম, তারপরে হচ্ছে তোমার কলিজা, এরকম হাই মানে যে খাবারগুলো আছে, রিস্ক যে ফুডগুলো আছে সেগুলো কিনে খাওয়ার ক্ষেত্রে সহজ মনে হচ্ছে তোমার কাছে। এই জন্য আমরা কি করি, কচুর পাতাটাকে প্রথমে প্রিফারেন্স করি। কচুর পাতাতে খুবই ভালো অ্যামাউন্টে লৌহ পাওয়া যায়। তারপরে দেখো আরেকটা কথা আমি ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এই কলাতে তুমি একটা হরমোনের নাম পড়ছো, সেরোটোনিন। সেরোটোনিন নামের সাথে তোমরা অনেকেই পরিচিত, রক্ততঞ্চনের সময় পড়ছো যে সেরোটোনিন কি করে, ব্লাড ভেসেলটাকে মানে স্কুইজ করে, অর্থাৎ ব্লাড ভেসেলটাকে তোমার সংকুচিত করে বা কন্ট্রাক্ট করে, যে কারণে আমাদের কি হয়, রক্তক্ষরণটা কমে যায়। এটা তো পড়ছো। এই যে সেরোটোনিন, সেরোটোনিনের আরো কিন্তু অনেক ফাংশন আছে। ওটা প্লাটিলেটের উপরে ফাংশন, কিন্তু যখন ব্রেইনের উপর ফাংশন হবে তখন কি করে, ওটা আমাদের রিল্যাক্স করতে সহযোগিতা করে, অর্থাৎ এটাকে আমরা বলি অন কাইন্ড অফ হ্যাপি হরমোন। ঠিক আছে, একে আমরা হ্যাপি হরমোন বলে থাকি। কোনটা? সেরোটোনিন। সে সেরোটোনিন কোথায় পাওয়া যায়? কলায় পাওয়া যায়। তাহলে কি খুশি থাকতে হলে বেশি বেশি কলা খাও। ঠিক আছে, এখানে আমি কলার মানে প্রমোটার হিসেবে কাজ করলাম। ঠিক আছে, আচ্ছা দেখো দাঁতের ক্ষয়রোধ, দাঁতের ক্ষয়রোধে কাজ করে আমাদের ফ্লোরাইড। ঠিক আছে, ফ্লোরাইড কাজ করে। এখন দাঁতের আসলে অনেক প্রকার রোগ আছে, দাঁতের মাড়ি থেকে অনেকে রক্ত পড়ে, যাকে বলি স্কারবি। স্কারবিটা কমনলি হয় ভিটামিন সি এর কারণে। ঠিক আছে, ওটা ভিটামিনের মধ্যে পড়বো আমরা। দেখো লোভের কিছু উৎস এখানেও দেয়া আছে, মাছ, মাংস, তারপরে তোমার যকৃত, কচু শাক, বেগুন। ও আমরা আগের এসে দেখছিলাম এই যে থাইরয়েড হরমোন আয়োডিন। আয়োডিনে তো সোর্স জানা লাগবে তাই না? সামুদ্রিক যত যা কিছু, সামুদ্রিক শাকসবজি, সামুদ্রিক মাছ যা আছে সবকিছুর মধ্যে আয়োডিন পাবো। ঠিক আছে, তারপরে দেখো ক্যালসিয়ামের উৎস দেখি আমরা এবার। হাড়ের মূল উপাদানটা কি? ক্যালসিয়াম। তার পাশাপাশি আমাদের মাসেলের যে অ্যাকশন, ঠিক আছে, মাসেল যে কাজ করে থাকে সেখানে কিন্তু ক্যালসিয়াম ভালো অ্যামাউন্টে কাজ করে থাকে। ঠিক আছে, ক্যালসিয়াম কাজ করে থাকে। ক্যালসিয়াম হইতেছে, ক্যালসিয়ামের পরিমাণ যদি আমাদের সেলের মধ্যে বাড়ে তখন সেখানে কন্ট্রাকশন হয়, অর্থাৎ মাসেলটা সংকুচিত হয়। আমরা জানি কি মাসেল যখন সংকুচিত হয় তখন কাজটা হয়। মাসেল কি হয়? সংকোচন এবং রিল্যাক্সেশন। সেখানে কিন্তু এক্সটেনশন হয় না, অর্থাৎ প্রসারণ কিন্তু হয় না। পড়ছি আমরা পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, অর্থাৎ কি পেশিটা প্রসারিত হয় না, পেশি সংকুচিত হয় এবং রিল্যাক্সেশন হয়, অর্থাৎ তার আগের অবস্থায় ফিরে যায় বা শিথিল হয়। ঠিক আছে, তাহলে দেখো এখন সেই ক্যালসিয়ামের কিছু উৎসের মধ্যে মূল কথাটা দেখো। প্রথম কথাটা হইতেছে দুধ, মিল্ক প্রোডাক্ট। তারপরে আছে আমাদের ডিম। ডিম বলতে কি ডিমের পুরোটা অংশ না, ডিমের কুসুম। ঠিক আছে, এগ ইয়ল্ক। ঠিক আছে, ডিমের কুসুম। ডিমের কুসুমের মধ্যে আমাদের ক্যালসিয়ামটা থাকবে। আর ডিমের যে সাদা অংশ দেখতেছি তার মধ্যে কমনলি থাকে অ্যালবুমিন। এটা কি একটা পড়াইছিলাম না, একটা অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে, সেখানে কিন্তু অ্যালবুমিন ছিল। ওটা একটা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই যে যারা মানে বডি বানাইতেছে তারা কি করে, অনেক সময় যখন একবারে 8টা 9টা ডিম তারা খায় তখন কিন্তু ডিমের কুসুমটাকে তারা স্কিপ করে, কারণ ডিমের কুসুমের মধ্যে শুধুমাত্র ক্যালসিয়াম আছে তা কিন্তু না, ডিমের কুসুমের মধ্যে আবার কোলেস্টেরল আছে। এক্সট্রা কোলেস্টেরল খাওয়া তো মরবা, মায়োকার্ডিয়াল ইনফেকশন হবে। এই জন্য কি করা হয়, ওরা কি করে সাদা অংশটাকে খায়, ডিমের কুসুমটাকে স্কিপ করে। ঠিক আছে, তার মধ্যে ক্যালসিয়াম। এখন দেখো ক্যালসিয়াম যদি বেশি পরিমাণে বেড়ে যায় আমাদের শরীরে, ক্যালসিয়াম কি করতেছে, আমাদের মাসেল কন্ট্রাকশন করতেছে। যখন বেশি হবে তখন কি হবে, বেশি বেশি মাসেল কন্ট্রাকশন হবে। তখন তুমি না চাইতেও তোমার পেশি এভাবে এরকম হয়ে থাকবে, তাই না? অনেক সময় তোমার খিঁচুনি উঠতে পারে, চিটানি হতে পারে। তাহলে ক্যালসিয়ামের যদি তোমার অভাব হয় সেক্ষেত্রে টিটানি দেখা যায়। ঠিক আছে, আর ক্যালসিয়াম বেড়ে গেলেও আরো সমস্যা, তখন তোমার এক্সট্রা তোমার কোনো বিষয়ে কি ইরিটেশন দেখা দিবে। ঠিক আছে, হাইপার সেন্সিটিভিটি দেখা দিবে তোমার। আচ্ছা দেখো মাছের কাটা, মাছের কাটাটা আসলে কেমন, ওটা তো কেউ খায় না। দেখো বাদাম, তাহলে আমরা এখানে প্রিফার করবো তিনটা, দুধ, ডিম এন্ড বাদাম। ঠিক আছে, এখন আসো একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক আয়োডিনের দরকার হইতেছে 100 থেকে 140 মাইক্রোগ্রাম। এটা ডেটা একটা মুখস্থ করে নিও। এখন আয়োডিন পাওয়া যায় শৈবালে, শুধুমাত্র শৈবাল না, আমি তো বললাম সামুদ্রিক যত যা কিছু আছে, সামুদ্রিক শাকসবজি এবং কি সামুদ্রিক মাছ, তার মধ্যে হইতেছে আয়োডিন পাওয়া যায়। ঠিক আছে, এখন প্রয়োজনীয় খনিজ লবণের প্রায় 75% হইতেছে ক্যালসিয়াম ও ফসফরাস। আসলে এই ডেটাটা হয়তো সার্ভে করে পেয়েছে। তারপর আসো এখন আমরা আলোচনা করব ভিটামিন নিয়ে। ভিটামিন নিয়ে যদি আমরা আলোচনা করি, এখন আসো
ভিটামিন নিয়ে যে আমরা আলোচনা করব, ভিটামিন বলতে আমরা কি বুঝি? যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ করে, তাই না? এক কথায় ভিটামিন বলতে আমরা এটাই বুঝি, যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। কেন বলি? কারণ ভিটামিনের মধ্যে ভিটামিন সি আছে। ভিটামিন সি কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা সহযোগিতা করে। তার মানে কি সব ভিটামিন রোগ প্রতিরোধ করবে, এরকম একটা ধারণা কিন্তু মানুষের মধ্যে এখনো আছে, কিন্তু কমনলি সেটা সেই জিনিসটা না। কারণ ভিটামিনের মধ্যে অনেক প্রকারের ভিটামিন আছে, ভিটামিন এ, বি, সি, ডি, ই এন্ড ভিটামিন কে। ঠিক আছে, এই যে যে ভিটামিন গুলো আছে তাদের প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা, প্রতিটার কাজ কিন্তু আলাদা। এখন দেখো, ভিটামিন কে আমি প্রথমে, ভিটামিন বলতে আমি দুইটা ভাগে ভাগ করবো ভিটামিন কে। একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে আমাদের ফ্যাটে বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন। প্রথম কথা, ফ্যাট সম্পর্কে আমি যদি দুইটা জিনিস পড়ি, দুইটা জিনিস পড়বো। এক হচ্ছে ফ্যাটকে কয় ভাগে ভাগ করা যায়, একটা হলো চর্বিতে দ্রবণীয়, আর একটা হলো পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয় ভিটামিন হইতেছে, আসো আমরা চর্বিটা আগে পড়বো। চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে। ঠিক আছে, এই চারটা ভিটামিন এ, ডি, ই, কে, বাদ বাকিগুলো সব পানিতে দ্রবণীয়। এখন ভিটামিন বি কে আবার আমরা ভাগ করি ভিটামিন বি 1, ভিটামিন বি 2, ভিটামিন বি 3, ভিটামিন বি 5, ভিটামিন বি 6, ভিটামিন বি 7, তারপরে হচ্ছে ভিটামিন বি 9 এন্ড ভিটামিন বি 12। ঠিক আছে, এই কটাতে আমরা ভাগ করি। এখন আসো, এর মধ্যে কোনটা অভাবে কি রোগটা হয় আমরা শুধু এতটুকুই জানবো, বেশি কিছু জানার দরকার নেই। দেখো, ভিটামিন এর একটা মানে একটা সোর্স যদি আমি জানি, দেখো ভিটামিন এর একটা সোর্স হচ্ছে আমাদের গাজর। ঠিক আছে, গাজরে আমরা ভিটামিন এ পাই। ভিটামিন এ কি করে? আসলে গাজর না, ভিটামিন এর একটা মেন সোর্স হইতেছে রঙিন শাকসবজি এবং ফলমূল। ঠিক আছে, রঙিন শাকসবজি প্লাস হইতেছে ফলমূল যেগুলো আছে সেগুলোতে আমার ভিটামিন এ থাকবে। ঠিক আছে, আর ভিটামিন এ কি করে? আমাদের স্কিন টোন মেনটেন করে। মেয়েদের জন্য এটা খুব ভালো একটা জিনিস। কি করবা তোমরা এখন? সোনো মাখা বাদ দিয়ে ভিটামিন এ মাখে বসে থাকবা। ঠিক আছে, তাহলে কি হবে? ভিটামিন এ বেশি বেশি খাবা, তাহলে চেহারা উজ্জ্বলতা আসবে। আচ্ছা, তারপরে আসো রাতকানা রোগ, সেটার জন্য ভিটামিন এ কিন্তু দায়ী। রাতকানা রোগ যদি ভিটামিন এর অভাব হয় সেক্ষেত্রে রাতকানা হতে পারে। রাতকানার পেছনে অনেকগুলো কারণ আছে, ক্রিয়াটোজেনেসিস আছে, তারপরে তোমার কনজাংটিভা সেক্ষেত্রে অ্যাড আছে। ঠিক আছে, জেরোপথ্যালমিয়া আছে। এগুলোর পরে ভিটামিন এর ক্ষেত্রে রাতকানা রোগ হয় যদি কারো ভিটামিন এর অভাব থাকে। রাতকানা মানে কি? রাতের বেলা দেখবে না, দিনের বেলা দেখবে, শেষ। এখন রাতের বেলা কি একদমই দেখবে না? না, কম দেখবে এক কথায়। এখন দেখো, রাতকানা রোগ বোঝানোর জন্য জেডেন দ্বারা প্রকাশ করা হয়, কারণ এটা জেরোপথ্যালমিয়া থেকে হয়। আচ্ছা, এখন আসো, দুধ এবং ডিমে থাকে না ভিটামিন সি? হ্যাঁ। এখন এই কথাটার মধ্যে তোমরা কেমিস্ট্রিতে দেখবা, কেমিস্ট্রির যে আমাদের কর্মমুখী রসায়ন আছে তার মধ্যে দেখবা এই যে যে দুধের মধ্যে ভিটামিন সি কিন্তু থাকে অল্প অ্যামাউন্টে। যখনই আমি তাপ দিব ভিটামিন সি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, দুধের মধ্যেও কিন্তু ভিটামিন সি থাকে, কিন্তু যখন আমরা তাপ দেই তখন এই ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা কমনলি বলি দুধে থাকে না, আসলে দুধে ভিটামিন সি থাকে কিন্তু তাপ দিলে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমাদের ডিমে ভিটামিন সি থাকে না, এটা ঠিক আছে। এখন আসো পানিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি, সি অলরেডি বললাম। তারপরে দেখো, আমাদের দেহে প্রাপ্ত ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মধ্যে কি টক যেগুলো আছে, ঠিক আছে, বা সবুজ রঙের দেখতে যেগুলা আছে সেগুলো সব হইতেছে আমাদের ভিটামিন সি এর উৎস, এক কথায়। ঠিক আছে, তাহলে গাছপালা মানে পাতা খাওয়া শুরু করে দিও না সবুজ দেখা, ফলমূল খেলে হচ্ছে। এবারে আসো, অতিরিক্ত ভিটামিন সি ক্ষতিকর কারণ কি? অতিরিক্ত ভিটামিন সি যদি তুমি খাও, ভিটামিন সি এর সাথে ক্যালসিয়ামের সম্পর্ক আছে, তখন তোমার কি হতে পারে? তোমার এই যে মূত্রপথে পাথরের জন্ম হতে পারে। ঠিক আছে, এখন আসো প্রাণী ও উদ্ভিদ। ঠিক আছে, এখন প্রাণী ও উদ্ভিদ উভয় উৎস থেকেই পাওয়া যায় তোমার ভিটামিন এ। এর হচ্ছে প্লান্ট সোর্স আছে, অ্যানিমাল সোর্সও আছে। দেখো, পানিতে অদ্রবণীয় ভিটামিন বললাম এডি কে, অর্থাৎ নর্মালি পানি দ্রবীভূত হবে না, আর আমাদের শরীরে ভালো অ্যামাউন্টে থাকে। এখন দেখো, মানব দেহে তোমার অন্ত্রে মানে ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন হয়, অর্থাৎ যেগুলো হইতেছে আমাদের এক্সোজেনেসিস হয়, তা আমাদের শরীরেই থাকে। তার মধ্যে আছে দেখো ভিটামিন কে, ভিটামিন বি 12, বায়োটিন। বায়োটিন মানে হচ্ছে আমাদের ভিটামিন বি 7 এন্ড হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড মানে হচ্ছে আমি বললাম না ভিটামিন বি 9, সে ভিটামিন বি 9। অর্থাৎ ভিটামিন বি 9, বি 7, বি 12 এন্ড ভিটামিন কে, এগুলো কোথায় তৈরি হচ্ছে? আমাদের অন্ত্রে তৈরি হচ্ছে, ইন্টেস্টাইনে। তারপরে দেখো ভিটামিন এ, সি আর ভিটামিন ই, এরা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টি অক্সিডেন্ট, ঠিক আছে। এখন আমাদের শরীরে কিন্তু এসিই বলতে একটা এনজাইম আছে, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। তোমরা সবাই পড়ছো বায়োলজিতে, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এরা কি করে? কিডনি থেকে আসা অ্যানজিওটেনসিন 1 কে লাংসে গিয়ে অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট করে দেয়, এবং সেটা আমাদের কি করে? সেটা আমাদের ভ্যাসো কনস্ট্রিকশন করে। ভ্যাসো কনস্ট্রিকশন করে কি করবে? আমার ব্লাড যে আমার প্রেশার সেটাকে কিন্তু বাড়াই দিবে। এখন আমরা এই যে জিনিসগুলো পড়লাম, এগুলো পড়লে এনাফ। তার সাথে তুমি আরো জিনিসগুলো আছে এখান থেকে দেখে নিও, তারপর আমি কিছু আলোচনা করতেছি। এগুলো পড়লে আসলে এনাফ। দেখো, তারপরেও রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে আমাদের রক্ততঞ্চন তো জানা লাগবে। রক্ততঞ্চনের ক্ষেত্রে দেখো, আমাদের রক্ততঞ্চনের ফ্যাক্টর 2, 7, 9, 10, অর্থাৎ আমি বলি 2, 7, 9, 10, এগুলাতে ভিটামিন কে লাগে। কি করে ভিটামিন কে? এদেরকে অ্যাক্টিভেট করে, এদেরকে
অ্যাক্টিভেট করতে কাজ করে, ঠিক আছে, এদেরকে অ্যাক্টিভেট করতে কাজ করে এবং যার কারণে রক্ত জমাট বাঁধে। তারপর দেখো সবুজ চায়ের উপাদানটি সাধারণত এই যে ফুসফুসের ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে, হ্যাঁ গেল। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে যে কাজ করলো তা তো বোঝাতে পারলাম। ভিটামিন এসিটা কি করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট কাজ কি, আমাদের শরীর থেকে যতগুলো টক্সিক সাবস্টেন্স আছে তাকে কি করা, নিষ্ক্রিয় করা। এখন আসো ফুলকপিতে প্রাপ্ত ফসফরাস, এগুলো জাস্ট পড়ার বিষয়, তোমরা পড়ে নিও। দেখা যাচ্ছে কি? এখন আসলে আমরা কিছু স্পেশাল জিনিস নিয়ে আলোচনা করবো, কিছু ডিজিজ কন্ডিশন। দেখো ডায়াবেটিসের ক্ষেত্রে কিসের অভাব দেখা যায়? ডায়াবেটিসের সাথে সম্পর্ক কার? ইনসুলিন, আমরা সবাই জানি। এটা না জানি তো আমরা জীবনে মানে কি করবো, আর ইন্টার পড়ি আমরা কিভাবে কেমনে বলবো, সায়েন্সে পড়ি। এটা হইতেছে ডায়াবেটিসের ক্ষেত্রে কোনটা সমস্যা হয়, ইনসুলিনের সমস্যা হয়। যদি ইনসুলিন কারো কম নির্গত হয় সেক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে। ইনসুলিনের কাজ কি এটা জানতে হবে। ইনসুলিনের কাজ হইতেছে আমাদের শরীরের মানে আমাদের যে ব্লাডে সেখানে গ্লুকোজ লেভেলটাকে কমানো। ঠিক তার উল্টা কাজ কে করে, গ্লুকাগন আমাদের শরীরে কি করে, গ্লুকোজ লেভেলটাকে বাড়ায়। এখন আসো গলগন্ড, গলা ফুলে ফুলে যায়, অনেকের দেখছো উত্তরাঞ্চলে যে মানুষগুলো আছে তাদের ক্ষেত্রে গলা ফোলা রোগটা বেশি দেখা যায়। সেক্ষেত্রে কি হয় তোমার, সেক্ষেত্রে গলগন্ডটাকে আমরা বলি। এটা কেন হয়? এটা হচ্ছে আয়োডিনের অভাবে হয়। কেন হলো, দেখো সমুদ্র থেকে একে তো কি একেবারে বিপরীত প্রান্তে অবস্থিত, কোন সামুদ্রিক মাছ তারপরে সামুদ্রিক শাকসবজি কিছুই পাচ্ছে না। তো সেক্ষেত্রে কি হবে, তার অবশ্যই আয়োডিনের অভাব দেখা দিবে। আয়োডিনযুক্ত লবণও খায় না, তখন তার গলগন্ড রোগটা দেখা দেয়। গলগন্ড মানে রোগটা কি, এখানে দিচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, ঠিক আছে, এজন্য ভাবে ফুলে ওঠে। এখন আসলে বামন রোগের জন্য থাইরক্সিন। বামনটা আসলে কি মানে বেটে বলি না আমরা অনেক সময়, আর গোপালগঞ্জের মানুষ বলে হচ্ছে বাইরে, এক কথায়, ঠিক আছে। তাহলে এই যে খাটো মানুষটা, সেটার সৃষ্টিতে কাজ করে থাকে থাইরক্সিন, কারণ এটা একটা ওয়ান টাইপ অফ গ্রোথ হরমোন, ঠিক আছে, গ্রোথে সহযোগিতা করে। এখন আমি সেখানে শুধুমাত্র যে আমি থাইরক্সিন বলে চুপ থাকবো জিনিসটা তা না। থাইরক্সিন প্লাস হইতেছে জিএইচ, অর্থাৎ গ্রোথ হরমোন। এটা কোথেকে আসে? এটা হইতেছে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে, অর্থাৎ অগ্র পিটুইটারি গ্ল্যান্ড থেকে এসেছে, এটা রিলিজ হয় আমাদের গ্রোথ হরমোনটা, ঠিক আছে। এখন আসো স্মরণশক্তি হ্রাস করতে, মানে হ্রাসের সাথে আয়রন, মানে যদি কারো আয়রন ডিফিসিয়েন্সি দেখা দেয় তখন তার স্মরণশক্তি হ্রাস। আসলে এটা কিভাবে হয়, অনেকটা লেন্থি প্রসেস, জাস্ট জেনে রাখো। তারপর আসো টিটানির সাথে ক্যালসিয়ামের সম্পর্ক আছে, ঠিক আছে। আর ক্যালসিয়ামের অভাবে টিটানি রোগটা হবে। দাঁতের ক্ষয় রোধের ক্ষেত্রে ক্ষয় রোগের সৃষ্টিতে দায়ী হইতেছে ফ্লোরাইড, হাইপোগ্লাইসেমিয়া। এখন হাইপোগ্লাইসিয়া মানেটা আসলে কি? হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে রক্তের গ্লুকোজ লেভেলটা কমে যাওয়া, ফল ডাউন করা, ঠিক আছে। এটা ফল ডাউন করা নর্মালি 5.5 অথবা 5.1 থেকে আমরা শুরু করি। এটা নিচে যখন যায় তখন আমরা তাকে বলি। এখন এটা নিচে গেলে সাধারণত তোমার ধরা হয় যখন 3 এর নিচে চলে যায় তখন তাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া হিসেবে ধরি, মানে একেবারে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া। মানে আছে রক্তের গ্লুকোজটা ফল ডাউন করা। এখন দেখো মেরাসমাস, কোয়াশিয়রকর, ঠিক আছে, মেরাসমাস, কোয়াশিয়রকর এগুলোর সাথে হইতেছে প্রোটিনের সম্পর্ক। অর্থাৎ প্রোটিন যদি কম খাও তুমি, তাহলে তোমার মেরাসমাস হবে, কোয়াশিয়রকর হবে। মেরাসমাস কি? মরা ভাব, এক কথায় বলি, মানে বড় হইছো, অ্যাডাল্ট হইছো, 5 বছরের বেশি বয়স, কিন্তু তোমার মধ্যে একেবারে মরা ভাব, ঠিক আছে, সেটা হইতেছে এই মেরাসমাস। আর কোয়াশিয়রকর হইতেছে বাচ্চাদের ক্ষেত্রে কমনলি হয়, সেটা হইতেছে তোমার 1 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় কি তাদের হাড্ডি গুড্ডি একদম বের হয়ে গেছে, বুকের খাসার প্রতিটা মানে গোনা যাচ্ছে, সেটাকে বলি আমরা কোয়াশিয়রকর, ঠিক আছে। দুটোই প্রোটিনের অভাবে হয়। তারপর রাত কানা তো বললাম, ভিটামিন এ। তারপর দেখে যে কেরাটোমেলাসিয়া, জেরোপথ্যালমিয়া, আমি তো একটু আগে বলছিলাম সেগুলো। এখন কেরাটোমেলাসিয়া কি? মানে তোমার চোখে কেরাটিন জমে যাওয়া, ঠিক আছে। জেরোপথ্যালমিয়া হইতেছে সেখান থেকে আলচারেশন হওয়া, কর্নিয়াতে আলচারেশন হওয়াটা থেকে হইতেছে জেরোপথ্যালমিয়াতে তোমার কি হতে পারে, তোমার আলো দেখলে ভয় লাগে, ঠিক আছে, যাকে বলে ফটোফোবিয়া ডেভেলপ করে। এগুলো হইতেছে ভিটামিন এর অভাবে। তারপরে আসো ভিটামিন বি1, থায়ামিনের কারণে কি হয়, বেরি রোগ হয়। এখন এখানে একটা ইনফরমেশন, আমাদের মানে বাংলাদেশে যে পরিমাণে অ্যালকোহল ইনটেকারের পরিমাণটা বাড়তেছে, সেক্ষেত্রে এটা জানা উচিত। আমরা যে মানে যারা অ্যালকোহল ক্রনিক ভাবে খেয়ে থাকে তাদের ক্ষেত্রে অ্যালকোহলটাকে ভাঙার জন্য ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিনটা প্রয়োজন পড়ে। অর্থাৎ অ্যালকোহলটা ভেঙে যে সেখান থেকে কোনো প্রকার এনার্জি পাবা, স্টিমুলেশন পাবা, তার জন্য কি লাগবে? থায়ামিন লাগবে। থায়ামিনের উপস্থিতিতে এই অ্যালকোহলটা আমাদের শরীরে ভাঙে, কমনলি লিভারে ভাঙার ক্ষেত্রে থায়ামিন লাগবে। এখন যদি কমন তোমার কাজের জন্য থায়ামিন লাগতেছে, তুমি সেটা কি করতেছো? বাইরে থেকে অ্যালকোহল খেয়ে তোমার ক্ষতির জন্য ব্যবহার করতেছো, তাহলে তোমার শরীরে কি থায়ামিনের যে স্ট্রেসটা আছে সেটা কমে যাবে, এর জন্য তোমার বেরি রোগ হতে পারে, ঠিক আছে, থায়ামিন ডেফিসিয়েন্সি দেখা দিবে। এবার আসো মুখ এবং জিহ্বায় ঘা, ভিটামিন বি2 অর্থাৎ রিবোফ্লাভিন, ঠিক আছে। রিবোফ্লাভিনের কারণে মুখ এবং জিহ্বায় ঘা, অর্থাৎ যাকে বলা থাকে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস এন্ড সেবোরিক ডার্মাটাইটিস, এগুলো দেখা যেতে পারে ভিটামিন বি2 এর কারণে, ঠিক আছে, এর অভাব হলে। এগুলো কিন্তু সব কিন্তু অভাবের কারণে, ঠিক আছে। এখন আসো
দেখো ভিটামিন বি থ্রি অর্থাৎ হইতেছে আমাদের নায়াসিনের অভাবে সেখানে হইতেছে পেলেগ্রা রোগ হয়ে থাকে। তারপর দেখো রক্ত শূন্যতার পিছনে ভিটামিন বি 12, লৌহ, হিমোগ্লোবিন সবই দায়ী। তার পাশাপাশি আরো একটা জিনিস দেয়, সেটা হইতেছে ভিটামিন বি 9 অর্থাৎ ফোলিক অ্যাসিড। যখন তোমার ফোলিক অ্যাসিডের প্রাইমারি ডেফিসিয়েন্সি হবে, তখন সেখান থেকে ভিটামিন বি 12 এর ডেফিসিয়েন্সি হবে। ভিটামিন বি 12 এর ডেফিসিয়েন্সি রক্ত শূন্যতা ডেভেলপ করবে। এখানে হয়ে থাকে কি রক্ত শূন্যতা কিভাবে হয়, এখানে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়ে থাকে। অ্যানিমিয়া মানে রক্ত শূন্যতা, তোমরা সবাই জানো, কিন্তু তার মধ্যে মেগালোব্লাস্টিক অর্থাৎ এরিথ্রোসাইট যেটা আছে, এরিথ্রোসাইট প্রথমে কি থাকে, এরিথ্রোব্লাস্ট হিসেবে থাকে। সেই এরিথ্রোব্লাস্টটা তোমার সার্কুলেশনে প্রবেশ করে। হইতেছে কি এরিথ্রোব্লাস্ট হইতেছে তোমার বড় একটা তোমার লোহিত রক্তকণিকার বড় কণাটা, সেটা ভেঙে 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 ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে ছোট কণায় তৈরি হয়। তো সেই ব্লাস্ট অবস্থা যখন প্রবেশ করে, তখন তাকে আমরা বলি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। কেন হয়, ভিটামিন বি 12 ব্যান্ড ওই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যদি বলে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ভিটামিন বি 12 ব্যান্ড ভিটামিন বি 9 লিখবো, লৌহটাকে লিখবো না। ঠিক আছে, তারপরে আসো এসকারবি তো বললাম ভিটামিন সি এর অভাবে, বন্ধ্যাত্ব ভিটামিন ই এর অভাবে, রিকেট শিশুদের ক্ষেত্রে ভিটামিন ডি। এখন ভিটামিন ডি এর অভাবে ভিটামিন ডি যদি কমে যায়, ভিটামিন ডি কমলে কি সূর্যের আলো থেকে পাচ্ছি, আমাদের স্কিনে আছে কি স্টেরয়েড প্রিকরসর, সেই স্টেরয়েড প্রিকরসর থেকে 7 ডিহাইড্রোকোলেস্টেরল থেকে হইতেছে তোমার এই ভিটামিন ডিটা তৈরি হয়। ঠিক আছে, কোলেক্যালসিফেরল যার অ্যাক্টিভ ফর্ম, এটা তৈরি হয়। এটার ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে যদি এটা কম থাকে, তাদের ক্ষেত্রে হয় রিকেটস, বয়স্কদের ক্ষেত্রে হয় অস্টিওমেলাসিয়া। ঠিক আছে, অস্টিওমেলাসিয়া। এখন আসো, অধিক রক্তক্ষরণে তোমার ভিটামিন কে দায়ী। কেন? ভিটামিন কে কে আমি কি দেখছিলাম, রক্তদাঞ্চন ফ্যাক্টর 2, 7, 9, 10 তৈরিতে অ্যাক্টিভিটি কাজ করতেছিল। যদি ভিটামিন কে এর অভাব হয়, তখন কি ওই যে আমাদের রক্তদাঞ্চন যে ফ্যাক্টর 2, 7, 9, 10 সেগুলো ঠিক মতো তৈরি হবে না। সেগুলো তৈরি না হলে কি রক্তদাঞ্চন হবে? 2, 7, 9, 10 এর মধ্যে কি আছে খেয়াল করে দেখো তো। প্রথমে আছে ফাইব্রিনোজেন প্রথম বিন, অর্থাৎ তোমার সেই প্রথম বিনটাই তৈরি হচ্ছে না। প্রথম বিন কি করে, প্রথম বিনটা থ্রম্বিনে পরিণত হয়, তারপরে ফাইব্রিনোজেনকে অ্যাক্টিভেট করে ফাইব্রিন জালক তৈরি করে। সে প্রথম বিনই পাচ্ছ না তুমি, অ্যাক্টিভেট হচ্ছে না। মানে প্রথ্রম্বিন থেকে তোমার অ্যাক্টিভ করলে কি আসবে, থ্রম্বিন আসবে, সে অ্যাক্টিভিটি হচ্ছে না, তাহলে অধিক রক্তক্ষরণ হবে। তারপরে আসো আর বস্তু, এই যে আমরা প্রথমে এগুলো একবার আলোচনা করছি। দেখো কার্বোহাইড্রেট থেকে লাস্টে এসে কি তৈরি হয়, গ্লুকোজ তৈরি হবে, দেখাইছিলাম। প্রোটিন থেকে কি তৈরি হবে, অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। লিপিড থেকে কি তৈরি হবে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। কেন? কারণ ফ্যাটের মধ্যে কি ছিল, ফ্যাটি অ্যাসিড ছিল, গ্লিসারল ছিল। গ্লিসারিনের সাথে কি ট্রাইএস্টার ছিল হইতেছে আমাদের এই লিপিডটা, তাই না? এখন আসো, ক্ষুদ্রান্তের পিএইচ অত্যন্ত ক্ষারীয়, বলছিলাম না যে ক্ষুদ্রান্তের ক্ষারীয় পিএইচ তৈরি করে। সাধারণত 8.3 থেকে 9 এর মধ্যে পিএইচটা থাকে। তারপর আসো, ওরাল ক্যাভিটিতে শুধুমাত্র কিছু পরিমাণ শর্করা পরিপাক হয়। ওরাল ক্যাভিটি মানে কি, আমাদের মাউথের মধ্যে কিছু পরিমাণ শর্করা পরিপাক হয়। আর একটা মাত্র তোমার ইসের উপর কাজ করে, সেটা হইতেছে তোমার মায়ের দুধ থেকে আমরা যে ফ্যাটটা পাই, ঠিক আছে, অর্থাৎ ব্রেস্ট ফিড থেকে আমরা যে ফ্যাটটা পাই, তার উপরে শুধুমাত্র কাজ করে আমাদের ওরালে থাকা কিছু এনজাইম। এখন আমিষ আর স্নেহ জাতীয় পদার্থ সাধারণত এখানে পরিপাক হয় না সাধারণত। ঠিক আছে, স্টোমাকে সাধারণত শুধুমাত্র তোমার আমিষ জাতীয় খাদ্যবস্তু আংশিক পরিপাক হয়। শুধুমাত্র আমাদের দুধে যে ফ্যাটটা থাকে, সরি মাখনে যে ফ্যাটটা থাকে, সেই মাখনের ফ্যাটের উপর শুধুমাত্র একটা এনজাইম কাজ করে। ঠিক আছে, আচ্ছা এখন আসো, আমরা যে বলতেছিলাম যে তোমার স্টোমাকে যেটা ছিল, স্টোমাকে হইতেছে যখন তোমার গ্যাস্ট্রিক লাইপেজ এনজাইমটা থাকে, সেই গ্যাস্ট্রিক লাইপেজ এনজাইমটাই শুধুমাত্র তোমার মাখনের ফ্যাটের উপরে কাজ করে। তা বাদে কিন্তু আর কোনো ফ্যাট এখানে পরিপাক হবে না। কারণ কি, এখানে হইতেছে অ্যাসিডিক পিএইচ থাকে, আর ক্ষারীয় পিএইচেই শুধুমাত্র ফ্যাট মানে ফ্যাট বস্তুটা ভাঙে। এবার আসো, ক্ষুদ্রান্তে প্রধানত আমাদের ক্ষুদ্রান্তে প্রধানত স্নেহ জাতীয় খাদ্যবস্তু পরিপাক হয়। তার পাশাপাশি আমিষ হবে, কিন্তু প্রধানত। কারণ কি, স্নেহজন আর কিছুই ছিল না, শুধুমাত্র ক্ষুদ্রান্তে। পাশাপাশি অন্যান্য দেখো, অন্যান্য সকল উপাদান পরিপাক হয় এবং সেখানে শোষিতও হয়। ঠিক আছে, পিত্তরস আমাদের এই যে যে মানে অ্যাসিডিক পিএইচটাকে ক্ষারীয় তৈরিতে আর একটা যেটা উপাদান কাজ করে থাকে, সেটা হচ্ছে পিত্ত অর্থাৎ বাইল। সেই বাইলটা কোথা থেকে আসে, আমাদের লিভার থেকে আসে। বাইল ড্যাক্টের মাধ্যমে গিয়ে আমাদের যে মানে তোমার এই যে পিত্তথলি, সেখানে গিয়ে হইতেছে জমা থাকে। ঠিক আছে, আর এখানে যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়, সেক্ষেত্রে কোলেসিস্টাইটিস হতে পারে। এখন আসো, বৃহদান্ত্রে কোনো প্রকার পরিপাক হয় না। বৃহদান্ত্রের মেইন কাজ কি, বৃহদান্ত্রের মেইন কাজ হইতেছে পানি এবং খনিজ লবণ শোষণ করা। ঠিক আছে, অর্থাৎ এটাই মল উৎপাদনে মেইনলি কাজ করে থাকে। তারপর আসো প্রোটিন, পাকস্থলিতে মানে প্রোটিন পরিপাক পাকস্থলিতে শুরু হবে, ক্ষুদ্রান্তে শেষ হবে। লিপিড পাকস্থলিতে শুরু, ক্ষুদ্রান্তে শেষ। আসলে এই কথাটা বলা ঠিক না, লিপিড পাকস্থলিতে শুরু না, লিপিড হইতেছে ক্ষুদ্রান্তেই শুরু, ক্ষুদ্রান্তেই শেষ। কারণ লিপিড পাকস্থলিতে পরিপাক হয় না, শুধুমাত্র আমার মাখনের চর্বিটা যেটা আছে, সেটা শুধুমাত্র এখানে পরিপাক হয়। তো ওটা তো এক্সেপশনাল। তাহলে এখানে শুধুমাত্র ক্ষুদ্রান্তে শুরু, ক্ষুদ্রান্তে শেষ। ঠিক আছে, তাহলে এই ছিল টোটালি আমাদের দুইটা ক্লাসে ভাগ করে আমাদের পুরা যে খাদ্য মানে সুষম খাদ্যের যে উপাদানগুলো আছে, সেটা কিভাবে কি করে, তার অভাবে কি হয়, সেই সম্পূর্ণ যেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা প্রথম ভিডিওটা দেখছো, আর এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না তোমাদের অন্য কোনো কিছু প্রয়োজন পড়বে। ক্লাসগুলো ভালো করে পড়ো। এই ছিল আমাদের আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।